থ্রি মানি লেসন্স দ্যাট চেঞ্জ মাই লাইফ। টাকা পয়সার ব্যাপারে 3টে শিক্ষা যেটা কিনা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। লেসন নাম্বার 1, ইউ উইল বি দ্য অ্যাভারেজ অফ দ্য 5% ইউ স্পেন্ড মোস্ট অফ ইউর টাইম। আপনি যাদের সাথে আপনার দিনের বেশিরভাগ সময়টা কাটাবেন আপনার চিন্তাধারা তাদের মতোই অনেকটা হবে। 2012 সাল নাগাদ MBA কমপ্লিট করার পর আমি একটা কোম্পানিতে জব শুরু করি। এবার সেই কোম্পানিতে যারা কলিগ ছিল, তো আমাদের যে আলোচনার বিষয়বস্তু ম্যাক্সিমামই থাকতো রাজনীতি। তখন সদ্য তৃণমূল CPMকে হারিয়ে ক্ষমতা দখল করেছে, সেই কারণের জন্য এই নিয়েই তর্ক বিতর্ক চলতো বেশি। কলিগদের মধ্যে কেউ CPM-এর সমর্থক ছিল, কেউ ছিল তৃণমূলের সমর্থক, বিজেপির সমর্থকও 2-1 ছিল। তো এই নিয়েই আমাদের তর্ক বিতর্ক চলতো। এমনকি অফিস থেকে বাড়ি ফেরার পরেতেও যখন আমরা টিভি চালাতাম তখনও টিভিতে এইসব খবরের চ্যানেলগুলোই দেখতাম। এইসব বিভিন্ন রাজনীতির যে সব খবরাখবর আছে সেগুলো গোগ্রাসে গিলতাম, যাতে পরের দিনেতে অপোজিট পার্টির যে কলিগ আছে তাকে বেশ মনোমতো একটা জুৎসই জবাব দেওয়া যায়। তো মোটামুটি আমাদের এই আলোচনাগুলো এই সবের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। তারপর সেই কোম্পানিটা ছেড়ে দিয়ে আমি আরেকটা নতুন কোম্পানিতে জয়েন করলাম। এই কোম্পানিতে যারা কলিগ ছিলেন তারা ম্যাক্সিমামই মারোয়ারি। তো তাদের যেসব আলোচনার বিষয়বস্তুগুলো দেখতাম সেগুলো মেনলি তারা বাজার নিয়ে আলোচনা করতো, ভাও कैसे चल रहा है। তো বাজার নিয়ে আলোচনা আমরা এই কোম্পানিতেও করতাম। বাজার বলতে আমরা বুঝতাম যে ওই আলু, পটল, ঝিঙে এইসব সবজির দর কিংবা গ্যাস, ইলেকট্রিসিটির দর। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে বাজার মানে শুধু এইসব জিনিসের দর বোঝায় না, বাজার মানে আরও আছে। বাজার মানে TCS, HDFC ব্যাঙ্ক, SBI ব্যাঙ্ক, এইসব কোম্পানির যে শেয়ার আছে তার দামকেও বোঝায়। তারা মেনলি এইসব কোম্পানির শেয়ারের দাম, ওঠাপড়া এইসব নিয়েই আলোচনা করতেন। তো তাদের সংস্পর্শে থাকার কারণেতেই আমার এই বাজার বা শেয়ার মার্কেট সম্বন্ধে আমার নিজেরও একটু আগ্রহ এবং কৌতূহল শুরু হলো। পরে দেখলাম যে এই কোম্পানির যে পিয়ন আছে সেও এই সম্বন্ধে বোঝে, সেও HDFC ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এইসব কোম্পানির শেয়ার কিনে রেখেছে এবং এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে সে একটা ভালো রকম প্রফিটের উপরে বসে আছে। দেখুন আমার চিন্তাধারাটা কীভাবে চেঞ্জ হলো। 2012 থেকে 15 সাল পর্যন্ত ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি কিছুই জানতাম না। সমস্ত টাকা যেটা স্যালারি পেতাম ম্যাক্সিমাম ব্যাংকে পড়ে থাকতো। একটা মাত্র ইনভেস্টমেন্ট করেছিলাম, একটা ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি নিয়েছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাই যে সেটাই ছিল আমার জীবনের ওর্স্ট ইনভেস্টমেন্ট, সবথেকে খারাপ ইনভেস্টমেন্ট সেটাই ছিল। লেসন নাম্বার 2, রিয়েল মিলেনিয়ার লিভস ফ্রুগাল লাইফ। যারা সত্যিকারের ধনী ব্যক্তি তারা খুব মিতব্যয়ী জীবনযাপন করে। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই যে শুনতে পাই, খবরে দেখতে পাই যে মিলেনিয়ার যারা তারা প্রচুর টাকা ব্যয় করছেন। মুকেশ আম্বানির যে বাড়ি অ্যান্টিলা সেটার দাম নাকি 15,000 কোটি টাকা। এ তো টাকা পয়সা খরচের তো ছড়াছড়ি। তাহলে আপনি কি করে বলছেন যে তারা ফ্রুগাল লাইফ লিভ করে? আপনাকে আমি বুঝিয়ে দিই। মুকেশ আম্বানির নেট ওর্থ হচ্ছে 8 লাখ কোটি টাকা। যদি আপনি দেখেন যে মুকেশ আম্বানির বাড়ির দাম তার নেট ওর্থের কত পার্সেন্ট হয়, 1.87%। এবার ভাবুন আমাদের কথা, একজন মধ্যবিত্ত মানুষের কথা। একজন মধ্যবিত্ত মানুষের ম্যাক্সিমাম নেট ওর্থ আমি ধরে নিলাম 1 কোটি টাকা। এবার তারা তাদের এই বাড়িতে থাকার জন্য বা তাদের বাড়ির জন্য কত খরচা করে? মুকেশ আম্বানি 1.87% খরচা করে। আমি সেটাকে রাউন্ড ফিগারে করে নিলাম 2%। তাহলে ওই 1 কোটি টাকা যদি আমি 2% ক্যালকুলেট করি তাহলে সেটা দাঁড়াচ্ছে 2 লাখ টাকা। সুতরাং আপনি বুঝতে পারছেন যদি আমাদের নেট ওর্থ 1 কোটি টাকা হয় তাহলে বাড়ির জন্য ম্যাক্সিমাম যেটা আমি খরচা করতে পারবো সেটা 2 লাখ টাকা। এবার আমরা জেনারেলি ফ্ল্যাট যদি কিনি বা বাড়ি যদি কিনি 20 লাখ 30 লাখ টাকা তো কিনি। যদি 20 লাখ টাকারও আপনি একটা ফ্ল্যাট বা বাড়ি কেনেন তাহলে মুকেশ আম্বানির সাথে যদি তুলনা করেন তাহলে আপনার নেট ওর্থ হওয়া উচিত ছিল 20 কোটি টাকা। অর্থাৎ 20 কোটি টাকা যদি আপনার নেট ওর্থ হয় তাহলে আপনি একটা 20 লাখ টাকার ফ্ল্যাট কিনতে পারবেন, যেটা কিনা মুকেশ আম্বানির সাথে ইকুইভ্যালেন্ট হবে। এবার যদি তার থেকে যদি আপনার নেট ওর্থ কম হয় তাহলে আমি বলবো যে মুকেশ আম্বানির থেকে আপনি বেশি খরচা করছেন, আপনি বেশি খরচে। তাহলে বুঝতে পারলেন না আপনি নিশ্চয়ই যে কেন আমি বলেছিলাম যে যারা মিলেনিয়ার, যারা সত্যিকারের মিলেনিয়ার তারা কিন্তু তাদের জীবনে খরচা খুবই কমই করেন, তারা খুব ফ্রুগাল লাইফ লিড করেন এবং সেই কারণের জন্যই তারা মিলেনিয়ার। তারা যদি এইভাবে বেহিসাবিভাবে খরচা করতেন তাহলে কোনোদিন তারা মিলেনিয়ার হতেই পারতেন না। লেসন নাম্বার 3, অলওয়েজ ইনভেস্ট ইন অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট। যখনই আমরা কেনাকাটা করি না আমাদেরকে দেখতে হবে আমরা এমন জিনিস কিনবো যেটার ভ্যালু ভবিষ্যতে আরও বাড়বে, কমবে না। আপনাকে আমি একটা গল্প শোনাই। আরকামানি, যিনি ডি-মার্টের কর্ণধার, তার একটা আমি সেশন শুনেছিলাম, সেখানে তিনি এই গল্পটা বলেছিলেন। তার ছেলের জন্মদিনেতে প্রচুর বন্ধুবান্ধব এসেছিল, আত্মীয় স্বজন রিলেটিভ এসেছিল। তো তারা এসে সেই বাচ্চাকে উপহার দিয়েছিল। জন্মদিনে মানুষ যেমন উপহার নিয়ে আসে, সেটা অনেক দিন আগের কথা। সেই সময়তে বিভিন্ন ধরনের খেলনা, বন্দুক, কেউ আবার ইলেকট্রনিক্স জিনিসের বিভিন্ন খেলনা বা সেই সময়ের যেটা মডেল ছিল সেই মডেলের খেলনা, এবং দামি অনেক উপহার নিয়ে এসেছিল।
তাদের মধ্যে একজন ভদ্রলোক সেই বাচ্চাকে কতগুলো শেয়ার উপহার দিয়ে গেছিল। সেই সময়তে এই শেয়ার ইলেকট্রনিক্স ফর্মে হতো না, অর্থাৎ ডিম্যাট ফর্মে হতো না, সেই সময় শেয়ার কাগজের ফর্মে থাকতো, অর্থাৎ পেপার ফর্মে থাকতো। তো সেই ভদ্রলোক দামাজির ছেলেকে 500টা এইচডিএফসি ব্যাংকের শেয়ার দিয়ে গিয়েছিলেন। এবার তারপর সেই শেয়ার স্প্লিট হতে হতে এখন সেই 50টা শেয়ার 5000টা শেয়ার হয়ে গেছে। এবার বর্তমান সময়ে এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম কত? আমি মিনিমাম 1500 টাকাই ধরলাম। তাহলে যদি 1500 টাকায় হিসেব করি, তাহলে সেই 5000 শেয়ারের দাম হচ্ছে 75 লাখ টাকা। ভাবুন একবার। এটাই হলো মানুষের প্রজ্ঞা, ভবিষ্যৎ দেখার ক্ষমতা। তো এই ক্ষমতাটা কিন্তু সেই ভদ্রলোকের ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।